ইরান সমর্থিত অনেকগুলো গোষ্ঠী আছে যাদেরও টার্গেটে পরিণত হবে বাংলাদেশ বা রেমিটেন্সের যে প্রবাহ সেইখানে একটা বড় ধাক্কা লাগতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই যুদ্ধটা আরও দীর্ঘায়িত করবে কিনা সেই দোটানার মধ্যে পড়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত চলছে সেই সংঘাত এখন যে একটা বহুমাত্রিক রূপ নিচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার যেই শঙ্কা তৈরি হয়েছে এবং এরই মধ্যে প্রায় 8-10টা দেশ এর মধ্যে জড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে যে সৌদি আরব যে সামুদ্রিক নিরাপত্তা জোট তৈরি করছে, সেই সামরিক নৌ নিরাপত্তা জোট যেটি, সেটিতে যে 14টা দেশ বাংলাদেশ সহ যুক্ত হচ্ছে, সেই জোট আসলে কি করবে, এটি নিয়ে যে বাংলাদেশের যে অবস্থান নিল, বাংলাদেশ যে এক পক্ষে গেল, সেটির প্রভাব কি হতে পারে ভবিষ্যতে। এখন যেই যুক্তরাষ্ট্রে যে অবস্থান, যুক্তরাষ্ট্রের মধ্যে মানে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন যে অবস্থান, সেটিকে আসলে অনেক বিশ্লেষক বলছেন যে যুক্তরাষ্ট্রের আসলে এখন কুল রাখি না শ্যাম রাখি এরকম একটা অবস্থার মধ্যে আছে। সে যুদ্ধ ছেড়ে যেতেও পারছে না, আবার যুদ্ধ করতেও পারছে না, এরকম পরিস্থিতিতে পড়ে গেছে। ফলে এই একদিন দুদিন হামলা করে, আবার তারা বন্ধ রাখে, আবার হামলা করে, আবার বন্ধ রাখে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধ করছে সেটিকে আসলে বলা হচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্রের এক ধরনের সময় ক্ষেপণ করার মতোই পরিস্থিতি। এবং যুক্তরাষ্ট্র একটা এমন এই যে 14টি দেশের যে জোট হচ্ছে, সেই এরকম একটি জোট তৈরি করে মূলত ইরানের সাথে তাদেরকেই এই যুদ্ধটাতে জড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা রিলিজ পেতে চাইছে, এমন ধারণাও কিন্তু অনেকে করছেন। এবার যখন এই ভিডিওটা করছি তখন কুয়েতে ইরান আরও একটা বড় হামলা চালিয়েছে, সামরিক এবং বেসামরিক দুই ধরনের লক্ষ্যবস্তু করেই হামলা চালিয়েছে। এবং কুয়েত এটিকে একটি তাদের উপরে একটা বড় হামলা বলে বলছে, যদিও তারা দাবি করেছে যে তারা যেই ড্রোন হামলা ইরান করেছিল সেগুলো তারা প্রতিকার করে ফেলেছে, প্রতিরোধ করে ফেলেছে। তবে পুরো কুয়েত জুড়ে মানুষজন অনেক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। সেই বিকট বিস্ফোরণের শব্দে মানুষ যেন আতঙ্কিত না হয়ে যায়, কুয়েতি কর্তৃপক্ষ সেই ব্যাপারে জনগণকে সচেতন থাকতে বলেছে এবং বলেছে যে এই যে বিস্ফোরণের আওয়াজগুলো পাওয়া গেছে, সেই আওয়াজগুলো মূলত তাদের যে ইন্টারসেপ্টর আছে, তারা যে ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করে দিয়েছে, সেই শব্দ তারা শুনতে পেয়েছে, এটি দাবি করেছে কুয়েতের কর্তৃপক্ষ। এবং কুয়েত এবং ওমানেও কিন্তু হামলা হয়েছে। তো এই যে এই যদিও গত দুদিনে কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি, বা ইরান সরাসরি মার্কিন কোনো স্থাপনার উপরও কিন্তু হামলা চালায়নি। তো দেখেন এই যে পরিস্থিতিটা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো বন্ধ রাখছে, একদিন দুদিন করে বিরতি হোক বা আরও বেশি সময়ের বিরতি হোক, সেই সময়ে ইরান কিন্তু ঠিকই তাদের যে মিত্র দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো, সেই দেশগুলোর উপরে কিন্তু ঠিকই টার্গেট করে হামলা করছে। এখন কেন এটি করছে? এটি আসলে ইরান করছে যে ইরান চাইছে যে, ইরানের যে কথা সেটি হচ্ছে যে আজকেও তাদের যে কমান্ডার, আইআরজিসির একজন কমান্ডার, তিনি বলেছেন যে তোমরা শুধু শুধু মানে যুদ্ধের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েও না। মানে এটি হচ্ছে মিত্র দেশগুলোর প্রতি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যারা মধ্যপ্রাচ্যে আছে সেই দেশগুলোর কথা বলা হয়েছে। এখন এই পরিস্থিতিতে মূলত যে এই যে সৌদি আরবের যে সামরিক জোট তৈরি হলো 14টি দেশের, বাংলাদেশ সহ, এবং বাংলাদেশ সেই জোটে যোগদান করতে যাচ্ছে বা করেছে এরকম খবর আছে। তো এই জোটের আসলে মূলত কাজ কি হবে? এই জোটের মূলত কাজ হবে যে, দেখুন একটা জিনিস খেয়াল করেন, বা মানে বিশ্বের তেল প্রবাহের যে অন্যতম বড় প্রণালী হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রায় 20% তেল প্রবাহিত হয়, তো সেই হরমুজ প্রণালী এখন বন্ধ। বাবেল মানদেব বিকল্প হিসাবে সৌদি আরবের রপ্তানির একটা বড় পথ ছিল, রুট ছিল, সেই বাবেল মানদেবে এখন হুতিরা হামলা চালাচ্ছে এবং সৌদি আরবের অন্তত 8টি জাহাজকে তারা ফেরত দিয়ে দিয়েছে হুতি, এমন দাবি করেছে। এবং তারা মাঝে মধ্যেই সেখানে কিন্তু হামলা চালাচ্ছে। তো হুতিরা তো ইরান সমর্থিত, তো একদিকে বাবেল মানদেব হামলা হচ্ছে, আরেকদিকে হরমুজ প্রণালী বন্ধ। এটি যদি হয় তাহলে এই দুই প্রণালী মিলিয়ে কিন্তু বিশ্বের প্রায় 30% তেলের যোগান হয় এই দুটি প্রণালী দিয়ে। তাহলে এটি বিশ্বের তেলের বাজারের উপরে বড় ধরনের প্রভাব ফেলছে, যার ভুক্তভোগী বাংলাদেশও সরাসরি হবে। এই কারণে এখন বলা হচ্ছে যে, অনেকে বলছেন যে এই নৌ রুট ঠিক রাখার ক্ষেত্রে, অন্ততপক্ষে তেলের প্রবাহ ঠিক রাখার জন্য, যেহেতু সৌদি আরব এই জোট করছে,
সেই জোটে বাংলাদেশ যোগ দিবে, সেটি স্বাভাবিক। এটিকেই অনেকে বলছেন যে সেই জোটে যোগ দেওয়াটাই স্বাভাবিক। জোটে যোগ না দিলে বরং অনেকগুলো ঝামেলা পড়তে হতে পারে। প্রথমত, এই জোটটি হচ্ছে মোটামুটি যুক্তরাষ্ট্রের একেবারে প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ সহযোগিতায় সৌদি আরবকে এইখানে কেন্দ্র করে এই জোটটি তৈরি হচ্ছে এবং এটির মূলত পেছন থেকে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই জোটে যদি এখন বাংলাদেশ না যায়, বাংলাদেশ সরকার না যায়, তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রেরই বিরোধিতা করা হবে। দ্বিতীয়ত, এই জোটে সৌদি আরব যেহেতু নেতৃত্ব দিচ্ছে, আর সৌদি আরবে এককভাবে আমাদের জনশক্তির সবচেয়ে বেশি শ্রমশক্তি কাজ করে, প্রায় 25 লাখের উপরে। এখন সৌদি আরব তো আছেই, এছাড়া কুয়েত, বাহরাইন, বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেই আমাদের জনশক্তি, সেটি কিন্তু একটা বিপুল সংখ্যায় 50 লাখের উপরে সব মিলিয়ে হতে পারে। তো এই যে বিপুল আমাদের যে শ্রমশক্তি সেখানে কাজ করছে, যদি সৌদি আরব জোটের মধ্যে বাংলাদেশ না যায়, তাহলে সেই শক্তি রপ্তানির উপর একটা বড় ধাক্কা লাগতে পারে। ভিসা নবায়নের ইস্যু আছে বিভিন্ন দেশে, নতুন করে ভিসা পাওয়ার ইস্যু আছে বিভিন্ন দেশে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা লাগতে পারে। ফলে বাংলাদেশ এখানে একটা মানে এই দিক দিয়ে কিন্তু একটা স্বাভাবিকভাবেই এই জোটে না গেলে তাদের আমাদের যে মূলত অর্থনীতির প্রবাহ বা রেমিটেন্সের যে প্রবাহ, সেইখানে একটা বড় ধাক্কা লাগতে পারে। ফলে এই জোটে যাওয়া বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক বলেই মনে হয়। আরেকটা হচ্ছে, অনেক বিশেষজ্ঞ যারা বলছেন, অন্তত সামরিক দৃষ্টিকোণ থেকে যারা বলছেন যে এই জোটে যুক্ত হলে বাংলাদেশের নৌবাহিনী বিভিন্ন দেশের যে নৌবাহিনীর সাথে যুক্ত হয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে, আধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র যেগুলো পরিচালনা হয় সেগুলোর প্রশিক্ষণটা তাদের হয়ে যাবে এবং তারা এখান থেকে বড় অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে। এটি সামরিক দৃষ্টিকোণ থেকে অনেকে বলছেন, ফলে এটিও এদিক দিয়ে লাভজনক। এ কারণে বাংলাদেশ এই সামরিক জোটে যুক্ত হচ্ছে, মানে এই নৌ জোটে, সামুদ্রিক নৌ নিরাপত্তা যে জোট, সেখানে যুক্ত হচ্ছে। আরেকটা হলো যে এইখানে যেই জোটটা হচ্ছে, সেই জোটের ফলে এখন বাংলাদেশ কোনো ঝুঁকির মধ্যে পড়ছে কিনা সেই প্রশ্নটাও আসছে। অবশ্যই বাংলাদেশ কিছুটা ঝুঁকির মুখে পড়বে, এই কারণে এই চ্যালেঞ্জটা আছে। অনেকেই বলছেন যে এই যুদ্ধে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা, সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে আসলে মূলত সরতে চাচ্ছে। এরই মধ্যে তাদের সমস্ত যে মজুদ অস্ত্র, সেই অস্ত্রের 1/3 বেশি তারা খরচ করে ফেলেছে, কোনোটা 2/3 হয়ে গেছে। এই অবস্থায় তাদের নতুন অস্ত্রের মজুদ যদি না আসে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের কোনো 2টা ফ্রন্টে, 3টা ফ্রন্টে যদি কোনো কারণে যুদ্ধ করতে হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই মজুদ কিন্তু এখন নাই। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এই যুদ্ধটা আরও দীর্ঘায়িত করবে কিনা সেই দোটানার মধ্যে পড়ে গেছে। এবং এই দোটানার কারণেই এখন অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত ইরান থেকে সরে আসতে হবে এবং এই যুদ্ধে তখন ইরান যদি জয়ী হয়ে যায়, মানে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেই কিন্তু ইরান এই যুদ্ধে জয়ী হয়ে যায়, ঘোষণা করতে পারে নিজেকে। তাহলে সেই জয়ী যদি হয়ে যায়, ইরান এখানে একটা বড় শক্তি হয়ে উঠবে এবং বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, যেহেতু বিশ্বের সুপার পাওয়ার এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এবং ইরানিদের যেহেতু মানে বলা যায় যে তারা আধুনিক সব প্রযুক্তি এবং তারা যদি সত্যি সত্যি এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে যায়, তখন কিন্তু তাদের জন্য পারমাণবিক অস্ত্রের যে তৈরি করা, সেটির জায়গায় কিন্তু তাদের বাধা খুব কম থাকবে। তো সেই ক্ষেত্রে ইরান একটা সুপার পাওয়ার তখন মানে সুপার পাওয়ার না হলেও একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হবে মুসলিম দেশগুলোতে অন্তত। তখন বাংলাদেশ যদি তার সাথে সম্পর্কটা এখন খারাপ হয়ে যায়, তাহলে বাংলাদেশ কিছুটা ঝুঁকিতে থাকবে। এর বাইরে ইরান সমর্থিত যে সমস্ত গোষ্ঠী আছে, ইরাকে মিলিশিয়ারা আছে, হুথিরা আছে, এছাড়া বিভিন্ন পয়েন্টে ইরান সমর্থিত অনেকগুলো গোষ্ঠী আছে, যাদেরও টার্গেটে পরিণত হবে বাংলাদেশ। ফলে এই ঝুঁকিটুকু থেকে যায়। এই কারণে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশের একটা যে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি ছিল, সেই নীতিতেই থাকা দরকার। কিন্তু এই অবস্থায় আবার সৌদি জোটে না যেয়েও বাংলাদেশের কোনো উপায় নেই। এখন অনেকটা এইখানে আমাদের অবস্থা হয়ে গেছে কুল রাখি না শ্যাম রাখি সেই পরিস্থিতির মতো। তারপরেও যেহেতু বিশ্ব এখন গোটা বিশ্বই একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, গোটা বিশ্বের কূটনীতিও কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে আমরা কিভাবে এটিকে সামলে উঠতে পারি বা আমরা কিভাবে সবকুল রক্ষা করে চলতে পারি, সেটি হবে একটা বড় চ্যালেঞ্জ। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।